হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর তোমরা আশা করি এই খবরটা প্রত্যেকেই কম বেশি পেয়েছো এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা মূলত কি নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু দুটো ভ্যাকান্সি, দুটো অ্যাকচুয়ালি না, তার থেকে একটু বেশি, মোটামুটি 5টা মোটামুটি পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা আশা করি সেটা শুনেছো সবাই। এবার তার মধ্যেও মূলত যে দুটো ভ্যাকান্সি আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ক্লার্ক এবং এবং লাইব্রেরিয়ান। কারণ জাস্ট শর্টে বলে দিই, পরে আমি আলোচনা করব আবার। সেটা হচ্ছে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার, এগুলো কিন্তু আমাদের জন্য নর্মালি না, যারা অলরেডি ইন সার্ভিস আছেন তাদের জন্য ওই পোস্টগুলো। তো আমাদের জন্য মূলত কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকের এই যে পুরো সেশন, যেটাকে ছোট্ট একটা, বেশি না, 5-7 মিনিট বা 10 মিনিট একটা সেশন হবে, তার মধ্যে পুরো বিষয় অর্থাৎ 2026-এর যে নিয়োগ যেটা হতে চলেছে, শর্ট নোটিশ বেরিয়েছে, তার ভ্যাকান্সি, যোগ্যতা, সিলেবাস বা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, A to Z সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তো চলো একদমই দেরি না করে দেখে নেওয়া যাক কি আছে। দেখো, এই একটা নোটিফিকেশন কমিশনের তরফ থেকে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। কি কি আছে? একদম শুরুতেই নোটিফিকেশন ফর বলে একদম শুরুতেই দেখো উল্লেখ করা আছে। সেটা কি? প্রথম লাইনে দেওয়া আছে হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং সুপারিনটেন্ডেন্ট, এই 3টে পোস্টের জন্য কিন্তু নোটিফিকেশন দেওয়া হচ্ছে। তাদের 8th SLST যেটা হচ্ছে, ঠিক আছে, 8 নাম্বার। তবে যেটা বললাম, এই হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং সুপারিনটেন্ডেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে ফ্রেশাররা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না। যারা অলরেডি ইন সার্ভিস আছেন বা নর্মাল টিচার আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, তারা এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য কি এই যে সেকেন্ড SLST নন টিচিং স্টাফ, এবং সেটা কি এই যে ক্লার্ক, যেটা মানে গ্রুপ সি পোস্ট যেটা ক্লার্ক, সেটার জন্য, এবং সেকেন্ড SLST ফর নন টিচিং এর কি লাইব্রেরিয়ান, এই দুটো আমরা আজকে আলোচনা করবো মূলত ভালোভাবে, যে এটার জন্য কি কি পড়তে হবে, কি কি সিলেবাস আছে, হ্যান ত্যান সমস্ত কিছু চলো দেখা যাক। আর যদি কোনো এখানে জাস্ট দেওয়া আছে যে যদি কোনো রকম কিছু জানার থাকে, কোনো আপডেটের জন্য ওয়েবসাইট দেওয়া আছে www.wbmsc অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন.com। তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, এই নোটিফিকেশনে ওখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর আমরা আলোচনা করব এই একটা গেজেট নিয়ে, অর্থাৎ সিলেবাস থেকে শুরু করে পরীক্ষার প্যাটার্ন কি হবে, MCQ হবে নাকি ডেসক্রিপটিভ হবে নাকি কি হবে, সেগুলো কিন্তু ওই শর্ট নোটিফিকেশনে দেওয়া নেই। তাহলে কোথায় পাবো? এই একটা যে গেজেট পাবলিশ করা হয়েছিল, তোমরা এখানে দেখতে পাবে এই যে গেজেটটা, ঠিক আছে, দ্য কলকাতা গেজেট। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ, নিচে লেখা আছে, আশা করি প্রত্যেকে দেখতে পাবে, যে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। তোমরা এই যে পার্টিকুলার পিডিএফটা, এটা টেলিগ্রামে পেয়ে যাবে আমাদের, ঠিক আছে? ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া, জয়েন করে যাও। এর মধ্যে সমস্ত কিছু কিন্তু আলোচনা করা আছে। আমি পুরো স্ক্রিনশট সহ দেখাবো। যদি তোমাদের মনে হয় না ভেরিফাই করে একবার নিজে দেখে নেব, অবশ্যই গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, বা টেলিগ্রাম থেকে এটা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক এই গেজেটে বা অন্যান্য ক্ষেত্রে কি কি দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে, মানে কে নিয়োগ করছে, কোন কমিশন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। পদের নাম কি? পদের নাম আমরা আপাতত আলোচনা করছি কি ক্লারিক্যাল যে পোস্ট আছে ক্লার্কের জন্য, সেটা। আচ্ছা, পরীক্ষার নাম ওই সেকেন্ড SLST, ঠিক আছে? ওয়েবসাইট অফিসিয়াল তোমরা দেখতে পাচ্ছ wbmsc.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, আর কি আছে ভাই? আর হচ্ছে এখানে দেখো যে PDF তোমরা দেখালাম একটু আগে আমি, ওই যে গেজেট, সেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। সেইগুলো তোমরা চাইলে অবশ্যই ডাউনলোড করে নাও, PDFটা ভালো করে দেখে নেবে এই পার্টিকুলার যে পেজটা আছে এখানে। তো প্রথমে দেওয়া আছে দেখো লাইব্রেরিয়ান, 19 নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে লাইব্রেরিয়ান, এবং 20 নাম্বারে যে গ্রুপ সি ক্লার্ক, তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা কি কি লাগবে, বা ওদিকে দেওয়া আছে এজ কত লাগবে সেটা। তো দেখো, লাইব্রেরিয়ানের জন্য সত্যি বলতে এটা খুব কম মানে ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে। কারণ এর জন্য কি আছে? এর জন্য প্রথম কথা অবশ্যই তোমার ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে কিসে? লাইব্রেরি সায়েন্সের, ঠিক আছে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে, উইথ আরাবিক অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, মানে তোমাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে, বা যে কোনো আরও এই যে কামিল বা MM, MF, MU এরকম কোনো কোর্স করতে হবে, এবং সেখানে তোমার কাছে কিন্তু আরাবিক ল্যাঙ্গুয়েজ এটা থাকতে হবে। তো যদি তোমাদের কারো সাবজেক্ট থাকে
কোনো সময়, সেটা হচ্ছে তোমার মাধ্যমিককে বা কোনো জায়গাতে গ্র্যাজুয়েশনে হতে পারে, এইচএসে হতে পারে, বা এই নিয়ে তুমি কোনো যদি আলাদা করে কোর্স করো সেটাও চলবে। তো তারাই একমাত্র কি করতে পারবে, সাথে লাইব্রেরি সায়েন্স তারা অ্যাপ্লাই করতে পারবে লাইব্রেরিয়ানের জন্য। তো যেহেতু দেখো কন্ডিশনটা এমনভাবে দেওয়া আছে, প্রথম কথা শুধুমাত্র লাইব্রেরি সায়েন্স হলেই হবে না, তোমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বা শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়লেই হবে না, তোমার কিন্তু দুটো একসাথে যদি থাকে তবেই এই পোস্টের জন্য তুমি এলিজিবল। ঠিক আছে, তাহলে আমরা মূলত যেটার জন্য আলোচনা করছি আপাতত সেটা হচ্ছে কি, এই ক্লার্ক, গ্রুপ সি ক্লার্ক যেটা, সেটা। এবং আমি আলোচনা করছি একটু পরে, তবে সিলেবাস যদি আমরা মোটামুটি একটু ভালোভাবে দেখি, কিছুদিন আগেই যে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি হলো, সিলেবাস কিন্তু বলতে পারো হুবহু বা প্রায় 90% একই। ঠিক আছে, আচ্ছা এটার জন্য কি কি যোগ্যতা লাগবে? ভাই মাধ্যমিক পাস করলেই চলবে, নর্মাল যে কোনো স্কুল থেকে, ঠিক আছে, মানে গভর্নমেন্ট স্কুল থেকে। তাহলে মাধ্যমিক বা কি হাই মাদ্রাসা থেকে তুমি পাস করতে পারো, বা আলিম এক্সামিনেশন যেটা হয় বা এর ইকুইভ্যালেন্ট যে কোনো যদি তুমি কোনো কোর্স থাকে তুমি কিন্তু এর জন্য এলিজেবল। আচ্ছা, আর কি আছে, তোমার কম্পিউটারের জন্য কিন্তু এখানে নলেজ বা স্কিল লাগবে কম্পিউটার চালানোর ক্ষেত্রে, এবং সেটার জন্য একটা ডিগ্রি লাগবে, যে কোনো রেকগনাইজড কোনো যে সেন্টারগুলো হয় গভর্নমেন্ট রেকগনাইজ সেন্টার থেকে অন্তত 1 বছরের একটা ডিগ্রি এখানে লাগবে। ঠিক আছে, আচ্ছা আর কি, যেটা ডিজাইরেবল, অর্থাৎ যেটা মোটামুটি বলতে পারো ওই কি বলবো, খুব বেশি পরিমাণে ফোর্স করা হচ্ছে না, তবে হ্যাঁ যেটা থাকলে ভালো হয়। এবার বুঝতে হবে থাকলে ভালো হয় মানে কি, অবশ্যই এটাকেই প্রেফারেন্স দেওয়া হবে। সেটা কি, সেটা হচ্ছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম এবং ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। তোমাদের কিন্তু এই বিষয়টাও এখানে ডিজাইরেবল আকারে দেওয়া আছে, তবে তোমরা ধরেই নাও যে এটা কিন্তু লাগবেই, কারণ তোমাদের পরীক্ষাতে হয়তো জিকের প্রশ্নের মধ্যেও দেবে বা ইন্টারভিউর ক্ষেত্রেও থাকবে এই পার্ট থেকে প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা এজ কি আছে, আমি চলো পরে এখান থেকে বলে দিই, ভালো করে লেখা আছে কিন্তু দেখতে পাবে না ভালোভাবে। আচ্ছা বয়স সীমা কি আছে, সাধারণ বা বলতে জেনারেল যে ক্যাটাগরি স্টুডেন্ট বা আনরিজার্ভ যেটা আমরা বলি, তাদের জন্য কি বয়স 18 থেকে 40 বছর। ঠিক আছে, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি সেজন্য 18 বছর থেকে 40 বছর। আচ্ছা ওবিসিদের জন্য বয়সে 3 বছরের ছাড় থাকবে, মানে আপার এজ লিমিট এটা হয়ে যাবে 18 থেকে 43, এবং এসসি বা এসটিদের জন্য 5 বছরের ছাড়, অর্থাৎ এটা হয়ে যাবে 18 থেকে 45 বছর। ঠিক আছে, শুধু একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে লাইব্রেরিয়ানদের জন্য কিন্তু এই এজ লিমিটটা হচ্ছে কত, 21 থেকে 40 বছর, মানে যেহেতু গ্র্যাজুয়েশন একটা ডিগ্রি দরকার হচ্ছে এখানে, তো 21 থেকে 40 বছর, এবং এখানেও কিন্তু আপার এজ লিমিটের ছাড় থাকছে। ঠিক আছে, আচ্ছা তারপর আর কি আছে, যেটা আমি একটু আগেই বলেই দিলাম, সেটা হচ্ছে কি মাধ্যমিক বা হাই মাদ্রাসা বা আলিম পরীক্ষায় যারা উত্তীর্ণ তারা অ্যাপ্লাই করতে পারবে, মূলত ক্লার্কের জন্য এটা। ঠিক আছে, গ্রুপ সি ক্লার্কের জন্য। আর কি, কম্পিউটার পরিচালনা ও টাইপিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ আমি একটু পরে আলোচনা করব। এটার উপরে কিন্তু একটা টেস্ট হবে, 10 নাম্বার করে 20 নাম্বারের মোট টেস্ট হবে। আচ্ছা আর কি, যেটা বললাম সার্টিফিকেট থাকতে হবে 1 বছরের একটা। আর এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও ইসলামিক পড়াশোনা ও সংস্কৃতি সম্পর্কে কিন্তু জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে, তোমরা ধরেই নাও, মানে এটা এক কথায় লাগবেই। ঠিক আছে, তবে ওই অফিসিয়াল নোটিফিকেশন তো ওইভাবে মানে বলা যায় না সত্যি বলতে, ওই জন্য ডিজাইরেবল ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। আচ্ছা এবার এখানে তোমার ম্যানার অফ সিলেকশন দেওয়া আছে। মূলত যে বিষয়টা কনফিউশন আগে আসছে যে স্যার পরীক্ষা কিরকম হবে, এমসিকিউ হবে, কারণ আমি অনেক কাউকে বলতে শুনছিলাম যে নাকি ডেসক্রিপটিভ পরীক্ষা হতে পারে, কিন্তু না, যে এই গেজেটটা যে পাবলিশ করা হয়েছিল সেই গেজেটে দেখো উল্লেখ করা আছে এই যে এমসিকিউ ওএমআর এ পরীক্ষা হবে। এবং কোন পরীক্ষা, যত সব টিচিং স্টাফ আছে সেটা পোস্ট গ্রাজুয়েট হোক গ্রাজুয়েট হোক, এবং এই যে নন টিচিং স্টাফ এটাও কিন্তু এর মধ্যে উল্লেখ করা আছে গেজেটের মধ্যে। অর্থাৎ আমরা এটুকু শিওর থাকতে পারি যে পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্নেই হবে, যদিও সিলেবাস ভালোভাবে কিন্তু এখনো জানানো হয়নি। এবং এছাড়াও এগুলো লেখা আছে, কম্পিউটারের বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে গেজেটের মধ্যে। আচ্ছা এবার যদি আমরা লাস্ট যখন সেই কি বলতে পারো প্রাচীন প্রস্তর যুগে একবার পরীক্ষা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের, মানে গ্রুপ সির জন্য, তখনকার প্যাটার্নটা যদি আমরা মোটামুটি দেখি বা
কিছুদিন আগেই যেহেতু স্কুল সার্ভিস কমিশনেরও সেম গ্রুপ সির এক্সাম হয়েছে, তো তার সাথে কিন্তু ভালো রকম মিল আছে। তো আমরা আপাতত এই প্যাটার্নটাকেই কিন্তু ধরে এগোতে পারি এবং আশা করি এখান থেকে খুব পার্থক্য হবে না। ঠিক আছে, হয়তো নাম্বার কোন জায়গায় 5-10 নাম্বার এদিক ওদিক হতে পারে, মানে যেরকম এসএসসির ক্লার্কের ক্ষেত্রে হয়েছিল যে নাম্বারের কিন্তু একটু চেঞ্জ করা হয়েছিল, রিজনিং আগে ছিল না 2017-তে, এখন জুড়ে দেওয়া হয়েছে, সেই রকম হয়তো ছোটোখাটো চেঞ্জ আসতে পারে। তবে আপাতত দুটি পর্যায়ে এই যে পুরো তোমাদের সিলেকশনটা হবে, কি প্রথমে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, আগেই জানিয়ে রাখি এটা কিন্তু কোয়ালিফাইং। ঠিক আছে, মানে মেন কাট অফের মধ্যে প্রিলিমসের নাম্বার ধরা হবে না। আচ্ছা, আর কি আছে, মেন পরীক্ষা কিন্তু একটা হবে, সেটা 70 নাম্বারের, ঠিক আছে, 70 মার্কসের। আচ্ছা, এবং এই মেইন পরীক্ষার সঙ্গে বাকি যে নাম্বারগুলো আরো হবে সেইগুলো নিয়ে তোমাদের কাট অফটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এই যে প্রিলিমিনারি শুধুমাত্র বাছাই পর্যায়ে, অর্থাৎ জাস্ট ওই কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়ার জন্যই বলতে পারো রাখা হচ্ছে। আচ্ছা, তাহলে এবার কি, এই যে 100 নাম্বার, ঠিক আছে, 100 নাম্বার থাকবে কিসে, প্রিলিমস এক্সামে। ঠিক আছে, এটা শুধুমাত্র ওই প্রিলিমসের জন্যই অ্যাপ্লিকেবল, মানে এই নাম্বারটা পরে কোনো কাজে লাগবে না। আচ্ছা, তারপরে 70 নাম্বারের মেন্স এক্সাম, যেটাও ধরাই যাচ্ছে, যেটা একটু দেখালাম তোমাদের, যে এমসিকিউ প্যাটার্নে হচ্ছে 70 নাম্বারের। এছাড়া 10 নাম্বারের কম্পিউটারের টাইপিং টেস্ট, 10 নাম্বার কিন্তু শুধুমাত্র টাইপিং টেস্টও থাকছে। এছাড়াও 10 নাম্বার থাকছে কিসে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, মানে কম্পিউটারের বিষয়ে তোমার মানে নলেজ চেক করা হবে, তুমি বাকি জিনিসগুলো জানো কিনা। এবার সেটা যদিও এই মুহূর্তে একটু বলাটা মুশকিল হচ্ছে যে তোমাকে ওখানে ডাইরেক্ট কোনো ডেমো দিতে বলবে কিনা, চলো এই কাজটা করে দেখাও, নাকি কোনো এক্সাম নেবে, সেটা এই মুহূর্তে একটু মানে কি বলবো অস্পষ্ট। আচ্ছা, আর কি আছে লাস্টে, 10 নাম্বারের ইন্টারভিউ। এই যে 70 আর এদিকে 30, মোট 100 নাম্বার যেটা হচ্ছে, এই নাম্বারের উপরে কিন্তু পুরো কাট অফ তোমাদের যেটা থাকবে সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো আর কি আছে, এটারই দেখো আমি স্ক্রিনশট এটা দিয়ে রেখেছি, যেটা আমাদের গেজেটে দেওয়া ছিল, ওই সেম প্রিলিমসের জন্য 100 নাম্বার, মেন্সের জন্য 70 নাম্বার। এখানে একটু অস্পষ্ট বলে আগে লিখে দেওয়া আছে, আর কিছুই না। ঠিক আছে, তবে এটা তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করলে ওখান থেকে দেখতে পাবে। আচ্ছা, কম্পিউটারের যে টাইপিং এর যে বিষয়টা যেটা বলছিলাম, তো সেখানে কিন্তু দুটি আলাদা পরীক্ষা আছে, যেটা আমি একটু আগে বললাম। একটা হচ্ছে টাইপিং এর জন্য আলাদা 10 নাম্বার, আর একটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেটার জন্য আলাদা করে 10 নাম্বার, অর্থাৎ মোট 20 নাম্বার থাকবে। কম্পিউটার টাইপিং টেস্টে কি 10 নাম্বার, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নির্দিষ্ট গতি যেটা থাকে, মোটামুটি বলতে পারো নির্দিষ্ট গতি বলতে জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে 20 WPM থেকে 30 WPM, মোটামুটি এটা ধরে নেওয়া যেতে পারে আপাতত। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে, 10 নাম্বার যেটা বলছিলাম প্রফিসিয়েন্সি টেস্ট, সেখানে MS ওয়ার্ড, MS এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং সহ এই জাতীয় যে বিষয়গুলো আছে, যেগুলো বেসিক বিষয়, সেগুলোর একটা দক্ষতা পরিচয় কিন্তু করা হবে। আচ্ছা, যোগ্যতা শর্ত হিসেবে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তোমরা জানো যে সিটা বা ডিটা যে কোর্সগুলো হয়, সেই রকম একটা 1 বছরের, এবং 1 বছর মানে আমরা বুঝতে পারছি সিটা কোর্স জেনারেলি 6 মাসের হয়, তো ডিটা কোর্সে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, বেসিক। আচ্ছা, এবার চলে আসি সিলেবাস। তবে সিলেবাস আলোচনা করার আগেই একটা বিষয় আমাকে একটু বলে নিতেই হবে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না যে এক্স্যাক্ট সিলেবাস কি হবে। কারণ এই যে সিলেবাস আমরা যেটা তোমাদের আমি বলতে চলেছি একটু পরে, সেটা কিন্তু আগের বার যখন পরীক্ষা হয়েছিল তার সিলেবাস অনুযায়ী এখানে রাখা আছে। এবং যেহেতু যদি বলো আমার ওপিনিয়ন কি, সেটা যেহেতু কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা হলো, সেখানেও তোমরা দেখতে পাবে এই হুবহু সেম সিলেবাস দেওয়া ছিল, অর্থাৎ একই প্যাটার্নে দেওয়া ছিল, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ সি তাতেও একই প্যাটার্ন থাকবে। কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা জিএ বা জিকে বলি, তাই তো, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস। সেখানে ইতিহাস, ভূগোল, পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, সংবিধান, এই জাতীয় প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো থাকছে। জেনারেল ইংলিশ থাকবে, ঠিক আছে, তার মধ্যে কি প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম চলে আসছে ভোকাবসের মধ্যে, বা সেন্টেন্স কারেকশন বা এরর ডিটেকশন, এগুলো থাকছে, আর্টিকেলস, এরকম যে বেসিক চ্যাপ্টারগুলো সেগুলো থাকলো। আচ্ছা, আর কি আছে ভাই, আর আছে অ্যারিথমেটিক, অর্থাৎ সেটাও
ক্লাস 10 লেভেলের, দশম শ্রেণীর যে মান, সেই ক্লাস 10 লেভেলের অ্যারিথমেটিক একদম যেগুলো পাতি যে প্রশ্নগুলো হয়, যেটা গ্রুপ সিতেও যেটা ছিল, তাই তো, মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিতে ছিল, এলসিএম, এইচসিএফ, সরলীকরণ, শতকরা, গড়, অনুপাত বা আরও যেগুলো দেখছো এগুলো থাকছে। আচ্ছা, রিজনিং থাকবে, লজিক্যাল রিজনিং, একদম নাম্বার সিরিজ, তারপর তোমার অ্যালফাবেট সিরিজ, এইগুলো থেকে প্রশ্ন থাকছে, অড ওয়ান আউট, পাজল, এরকম প্রশ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, মেইন পরীক্ষা তাহলে সিলেবাস কি থাকছে, এটা বললাম প্রিলিমসের বিষয় হচ্ছে। মেইন পরীক্ষার জন্য কিন্তু সিলেবাস আলাদা না, হ্যাঁ, এটারই একটু হয়তো একটু স্ট্যান্ডার্ড লেভেল থাকবে, একটু টাফ লেভেল থাকবে, তবে 70 নম্বরের যে মেইন পরীক্ষা হবে সেখানে আরো গভীর ও বিস্তারিত প্রশ্ন করা হবে। প্রিলিমিনারির বিষয়গুলোর উপরেই কিন্তু মেইন পরীক্ষা হবে, মানে এই সিলেবাসেই মেইন পরীক্ষাও হবে, তবে একটু টাফ, যেটা নর্মালি হয়, যেটা নর্মালি অন্যান্য এক্সামগুলোতেও হয়, ঠিক আছে, একটু টাফ লেভেলের হবে। আচ্ছা, আর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি, ভাই যদি চাকরি, এই যে এত কিছু করলাম, এত খাটনি করে যদি চাকরি পেয়ে যায়, তখন মাইনে কত পাবো? তো লাস্ট এই মাইনের বিষয়টা আলোচনা করে আমরা ছোট্ট সেশনটা শেষ করবো। সেটা হচ্ছে কি, স্যালারি স্ট্রাকচার দেখো, বেসিক পে, যদি তোমরা এই যে গ্রুপ সির চাকরিটা পেয়ে যাও, সেখানে তোমার বেসিক পে থাকবে 22,700 টাকা। এর সাথে এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা থাকছে 12%, মেডিকেল অ্যালাউন্স থাকবে কত, 500 টাকা। আচ্ছা, ডিএ, ডিএ যেটা 14% হিসেবে 3,178 টাকা। এই সমস্ত কিছু মিলিয়ে থাকছে 29,102 টাকা ইন হ্যান্ড, তোমাদের কিন্তু প্রতি মাসে এটা তোমরা হাতে পাবে, ঠিক আছে। তো এই ছিল স্যালারি স্ট্রাকচার। এছাড়াও বাকি সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের বলে দিলাম। যদি এই পিডিএফটা গুগলে খুঁজে না পাও, নির্দ্বিধায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে, একদম অফিসিয়াল পিডিএফ। তোমরা এখান থেকে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারো বা চাইলে মিলিয়ে বা ভেরিফাই করে নিতে পারো, ঠিক আছে। তো চলো, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, ছোট্ট সেশনটা আমি তাহলে এখানেই এন্ড করছি। চলো, অল দ্য বেস্ট।